বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা প্রকাশ, প্রথমবারের মতো ভোটার হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, নেই হেভিওয়েট ফারুক আহমেদ ও মাহবুব আনাম। ইনজুরি মুক্ত হয়েই জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ইমরানুর রহমান ভুল বোঝাবুঝিতে নামতে পারলেন না রিলেতে, দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের। এবং ৯০ বছর পূর্তিতে মিলন মেলা করবে মোহামেডান, বোর্ড সভায় আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের সিদ্ধান্ত। ফেডারেশন কাপ ফাইনাল নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়ে চিঠি। একটা নিরপেক্ষ ভেন্যুর জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছি। সভাপতি সাহেব বিদেশে আছেন, আজকে আসবেন। আমরা আশা করি এই সিদ্ধান্তটি আমরা পেয়ে যাব। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বুলবুলের বোর্ডের কোনো দায় দেখছেন না তদন্ত কমিটির সদস্য হাবিবুল বাশা সুমন। তার দাবি, ওই বোর্ডের প্রত্যেকেই চেয়েছিলেন মেগা ইভেন্টে অংশ নিক লিটনের দল, তবে এ নিয়ে আরও যাচাই বাছাই করবে তদন্ত কমিটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এই নিয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাশার। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় সিলেট থেকে তামিম হোসেনের আরও একটি রিপোর্ট। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই প্রশ্নের মুখে বিসিবির তৎকালীন বোর্ড। কেন বাংলাদেশ অংশ নেয়নি, সিদ্ধান্তটা কার ছিল, এমন নানা প্রশ্ন এখনো ঘুরছে ক্রিকেট আঙ্গনে। আমিনুল ইসলাম বুলবুল একাধিকবার দাবি করেছেন সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে দল পাঠানো সম্ভব হয়নি, তবে এরপরও সমালোচনার বড় অংশ তার বোর্ডের দিকেই। কারণ অনুসন্ধানে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সদস্য হিসেবে থাকা হাবিবুল বাশার বুলবুলের বোর্ডেও দায়িত্বে ছিলেন, বর্তমানে আছেন প্রধান নির্বাচকের দায়িত্বে। পুরো বিষয়টা কাছ থেকে দেখেছেন তিনি। ওয়ার্ল্ড কাপ না খেলতে পারাটার যে কষ্টটা, যারা ওই টিমটাই ছিলেন এবং যারা সাবেক খেলাচ্ছেন তাদের কারোর কাছে তো ভালো লাগার কথা না। বাংলাদেশ দল খেলবেন এটা মানে কেউ চাননি। কেন হয়েছে সেটার জন্যই তো আসলে আমাদের খুঁজতে বলা হয়েছে। বাট আমার মনে হয় যে আপনি যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করবেন, সবাই কিন্তু বিশ্বকাপটা খেলতে চাইছে। তবে তদন্তের কাজে এখনো পুরোপুরি যুক্ত হননি বাশার। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই কারণ খুঁজতে অনুসন্ধানে নামবে কমিটি। কার সিদ্ধান্ত ছিল, আদৌ বোর্ডের কোনো ব্যর্থতা ছিল কিনা, সবকিছুই খতিয়ে দেখবেন বাশাররা। আমাদের তদন্ত কমিটি যিনি আহ্বায়ক হয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, মানে যে 3 জনের কমিটি করা হয়েছে, বাকি 2 জনের সাথে আলাপ হয়েছে। যিনি কনভেনার তার সাথে আলাপ হয়েছে। আমি তাদেরকে বলেছি যে আমার যেহেতু টেস্ট সিরিজ চলছে, আমি আসলে অন্যদিকে মানে সময় নেই আমার, সে সম্ভবত এখান থেকে ফিরে যাওয়ার পরে হয়তো ওনাদের সাথে বসবো। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম এক বিতর্কিত ঘটনা। নিরাপত্তা ইস্যু নাকি অন্য কিছু? তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই এখন তাকিয়ে সবাই। দ্রুতই মিলবে উত্তর। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ক্রিকেটারদের সঙ্গে কথা না বলেই সিদ্ধান্ত নিত। গেল টি-20 বিশ্বকাপ নিয়ে নেওয়া সিদ্ধান্ত তেমনই ছিল। বিসিবি আয়োজিত 4 ছক্কা পডকাস্টে এসব বলেছেন টি-20 অধিনায়ক লিটন দাস। খারাপ সময়ে পরিবার থেকে পূর্ণ সমর্থন পান টাইগার উইকেটরক্ষক ব্যাটার। পরিসংখ্যানের বিচারে নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কও দাবি করেছেন লিটন দাস। লিটন দাসের এই আত্মবিশ্বাসটাই হয়তো তাকে এগিয়ে নেয় সামনের পথে। না হলে দুর্যোগের মুহূর্তেও দলকে একা কিভাবে টেনে নিয়ে যান। সিলেট টেস্টে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছেন একা হাতে। দেশের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কের দাবি করা হয়তো আলোচনার জন্ম দিয়েছে, তবে সেরা হওয়ার তাড়না তাকে যে তাড়িয়ে বেড়ায় সেটা স্পষ্ট হয় মাঠের পারফরমেন্সেই। সম্প্রতি বিসিবির নতুন উদ্যোগ 4 ছক্কা পডকাস্টে অংশ নিয়েছেন টাইগারদের টি-20 অধিনায়ক লিটন দাস, যেখানে খোলামেলা কথা বলেছেন বর্তমান ও অতীতে ঘটে যাওয়া নানা ইস্যুতে। দেশের ক্রিকেটে আলোচিত ঘটনা গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া, যে বিশ্বকাপে প্রথমবার অধিনায়কত্ব করার কথা ছিল লিটন দাসের। বুলবুলের বোর্ড আর তৎকালীন ক্রীড়া উপদেষ্টার একগুয়েমি সিদ্ধান্তে ভেস্তে গেছে সব। প্রিভিয়াস বোর্ডে অনেক কিছুই হয়তো যে অনেক প্লেয়ারের সাথে কনসাল্ট করা হতো না। এজ এ ক্যাপ্টেন হয়েও আমি অনেক কিছু জানতে পারতাম না। আমাদের কাজ ছিল ক্রিকেট খেলা। আমাদের সবারই চাহিদা ছিল যে আমরা এজ এ প্লেয়ার আমরা ক্রিকেট খেলবো, সেটা যে কোনো জায়গায় হোক। আর ওয়ার্ল্ড কাপের মতন ইভেন্ট কে মিস করতে চায়? ক্যারিয়ারের শুরুর দিকে নানা সমালোচনা শুনতে হয়েছে লিটন দাসকে। খারাপ সময়ে সামাজিক মাধ্যমে বাজেভাবে সমালোচনা করা হয় টাইগার ব্যাটারকে, তবে সেই সময়টা কাটিয়ে উঠেছেন। পডকাস্টে কথা বলেন তার খারাপ সময়ে কে পাশে ছিলেন, কিভাবে শক্ত থাকতে সহযোগিতা করেছেন। আমার কাছে মনে হয় আমার লাইফে বিগেস্ট সাপোর্টার একজনই, সেটা হচ্ছে আমার ওয়াইফ।
নট অনলি যে আমি ক্রিকেট খেলি এর জন্য, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একজন সাপোর্টার থাকে, সেটা তার ওয়াইফ, বিকজ সবচেয়ে বেশি সময় তার সাথে পার করে। ওই দিক দিয়ে বলবো যে অনেক হেল্পফুল, এবং অনেক সময় হয় না যে পারফরমেন্স না করলে আপসেটটা অটোমেটিক চলে আসে, বিকজ আপনি পরিশ্রম করেন পারফরমেন্স করার জন্য, বাট ওই একটা সার্টেন টাইম থেকে যে সময়টা ওয়াইফের হেল্পটা অনেক দরকার পড়ে, আমার মনে হয় এই দিক দিয়ে আমার ওয়াইফ। পডকাস্টে প্রশ্নের উত্তরে কথা বলেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক নিয়ে। সেখানে নিজেকেই রাখলেন সবার উপরে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 3 ক্যাটাগরিতে 192 জনের জায়গায় 184 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও কাউন্সিলরের নাম জমা দেয়নি কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ কয়েকটি জেলা এবং সংস্থা। প্রথমবারের মতো ভোটার হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাফিস ইকবাল। তবে কাউন্সিলর বোর্ডে নাম নেই গতবারের হেভিওয়েট ফারুক আহমেদ, মাহবুব আনাম, ইফতেখার মিঠু সহ বেশ কয়েকজনের। খুব ঘটা করে তামিম ইকবালের অ্যাডহক কমিটি দায়িত্বে এসেছিলেন ক্রিকেট বোর্ডের। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বেঁধে দেয়া 3 মাসের মধ্যে নির্বাচন করা ছিল তাদের প্রথম দায়িত্ব। তবে চেয়ারে বসেই বেশ কিছু সিদ্ধান্তে সমর্থক এবং ক্রিকেটারদের মন জয় করে নেন সাবেক ক্যাপ্টেন, যদিও নিজ থেকেই বারবার বলেছেন নির্বাচন করাই তার প্রধান কর্তব্য। অবশেষে কথা রাখলেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুল গং যখন কোর্টের বারান্দা থেকে আইসিসিতে একের পর এক ভোট বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত, তখন খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ক্যাটাগরিতে 192 জন কাউন্সিলরের নাম থাকার কথা থাকলেও এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে 184 জনের নাম। ক্যাটাগরি 1 বা জেলা এবং বিভাগ থেকে নাম এসেছে 66 জন কাউন্সিলরের। এই ক্যাটাগরি থেকে এখনও নাম জমা দেয়নি কুমিল্লা, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী। ক্যাটাগরি 2 বা ক্লাব থেকে নাম এসেছে 76 জনের, আর ক্যাটাগরি 3 থেকে নাম জমা পড়েছে 42টি। এই ক্যাটাগরি থেকে এখনও নাম জমা দেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ভিডিপি। বর্তমান অ্যাডহক কমিটির 11 সদস্যের মধ্যে কাউন্সিলর হননি ব্যারিস্টার রাশনা ইমাম, সালমান ইস্পাহানি এবং আতার আলী খান। বাকিদের মধ্যে তামিম ইকবাল কাউন্সিলরশিপ নিয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে। ফাইম সিনা আবাহনী, রফিকুল ইসলাম বাবু ইন্দিরা রোড, তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক, মির্জা ইয়াসির আব্বাস আজাদ স্পোর্টিং, ইসরাফিল খসরু এক্সিউম ক্রিকেটার্স, ইব্রাহিম আহমেদ ফেয়ার ফাইটার্স এবং চট্টগ্রাম জেলা থেকে কাউন্সিলর হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। ক্লাব ক্যাটাগরি থেকে আছেন বহুল আলোচিত ইশরাক হোসেন এমপি, তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি মাহবুব আনাম নিজে কাউন্সিলরশিপ না নিলেও আলফা স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন তার ছেলে মাসরুর আনাম চৌধুরী। বরিশাল বিভাগ থেকে এসেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। বুলবুলের বোর্ডের অনেক সদস্য আছেন এবারের কাউন্সিলর তালিকায়। ট্রাই স্টেট ক্রিকেটার্স থেকে কাউন্সিলর হয়েছেন গতবারের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সিসিডিএম চেয়ারম্যান ফায়জুর রহমান মিতু এসেছেন উত্তরা ক্লাব থেকে। ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম আসছেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব থেকে। চমক এসেছে ক্যাটাগরি 3-এ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সংস্থা, সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক এবং এনএসসি মনোনীত কাউন্সিলর তালিকায় আছে বেশ কিছু চমকপ্রদ নাম। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির নির্বাচনে কাউন্সিলর হয়েছেন সাবেক ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী। সাবেক ক্রিকেটারদের মধ্যে বড় চমক জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালের নাম। তার সঙ্গে আছেন নাজিমুদ্দিন, তালহা জুবায়ের, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, শামসুর রহমান শুভ। সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার মাজহার অমিও আছেন কাউন্সিলর তালিকায়। সাবেক অধিনায়ক হিসেবে নামগুলোর মধ্যে সবাইকে অবাক করে নাম এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের। এছাড়া আছেন গাজী আশরাফ লিপু, খালেদ মাহমুদ সুজন এবং হাবিবুল বাশার সুমন। আর কোয়াব থেকে এসেছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। 18 তারিখ খসড়া তালিকার উপর আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। পরে 19 তারিখ সারাদিন শুনানির পর বিকেল 5টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন তারা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবারে ফুটবল। এজেন্ট ইস্যুতে আটকে গেল বাফুফের কোচ হিসেবে ক্রিস কোলম্যানের নিয়োগ প্রক্রিয়া। ওয়েলসের হাই প্রোফাইল এই কোচের চাহিদা মাফিক পারিশ্রমিক ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্যবস্থা করতে পারলেও কোনোভাবেই বাগে আনতে পারছে না তার এজেন্টের হিস্সা। শেষ পর্যন্ত বনিবনা না হলে পরের অপশনগুলো ট্রাই করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ যেন বাঁশের চেয়ে কঞ্চি বড়। ক্রিস কোলম্যানকে বাফুফে বাগে আনতে পারলেও কোনো কথাই শুনছেন না তার অফিসিয়াল এজেন্ট, যার ফলে যে সম্ভাবনা তৈরি হয়েছে ওয়েলশ কোচের হামজাদের ডাগ আউটে দাঁড়ানোর, তা এখন ভণ্ডুল হওয়ার পথে।
বিভিন্ন সূত্র মতে সহকারী এবং তার নিজের জন্য $31,000 পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন কোলম্যান। এর সঙ্গে টিএডিএ এবং আনুষঙ্গিক আরও খরচ বাবদ দাবি $5,000, যে টাকা খরচ করতে সম্মতি আছে ফুটবল ফেডারেশন। কিন্তু কোলম্যানের এজেন্ট এই চুক্তির মিডিয়া মানি হিসেবে বাফুফের কাছে দাবি করেছে $50,000 মার্কিন। কোলম্যান তার বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যেই সহযোগিতা চেয়েছে সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি। কিন্তু আমি যতটুকু বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বোধহয় এখনও পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে সেটা এখনও শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। শুধু কোলম্যান নন, জাতীয় দলের কোচের জন্য দ্বিতীয় অপশনে থাকা বার্নস স্টর্ক নিয়েও আছে মোটামুটি একই ধরনের জটিলতা। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতার পরও মিলছে না পছন্দসই কোচ। যদিও এখনও হাল ছাড়েননি সভাপতি তাবিথ আওয়াল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে বনিবনা না হলে বাধ্য হয়ে পরের অপশনগুলোতে যাবে ফেডারেশন। এজেন্টের সাথে সেই কোলম্যানের যে আলোচনাটা সেটা নিশ্চিত করতে পারলে আশা করি ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোচ হয়তোবা কোলম্যান হবেন। আর যদি কোনোভাবে এজেন্টের সাথে আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে হয়তোবা আমাদের অল্টারনেট চিন্তা করতে হবে। আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে, ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। জুন উইন্ডোতে সান মারিনো ম্যাচের সব প্ল্যান নতুন কোচের মাধ্যমে করাতে চায় বাফুফে, তাই খুব দ্রুতই এই বিষয়ে আসবে সিদ্ধান্ত। মোটা দাগে 2-1 দিনের মাঝেই এই বিষয়ে হামজাদের পরবর্তী কোচ কে হচ্ছেন তা জানা যেতে পারে 2-1 দিনের মাঝেই। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 90 বছর পূর্তিতে মিলন মেলার উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে জানিয়েছেন সভাপতি বরকতুল্লাহ বুলু, আগামী মৌসুমে ক্রিকেট, ফুটবল ও হকিতে শক্তিশালী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। ইউরোপের আদলে ফ্যান ক্লাব করবে মোহামেডান। এছাড়াও ফেডারেশন কাপ ফাইনাল নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে বাফুফেকে। পরিকল্পনা ও নতুন নেতৃত্বের মাধ্যমে মোহামেডানের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বুলু। মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে তারার মেলা। ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সভা। সাদা কালোদের হারানো ঐতিহ্য ফেরাতে একাধিক পরিকল্পনা নতুন কমিটির। 1936 সালে ক্রীড়াঙ্গনে পা রাখে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এবছর উদযাপন করা হবে ক্লাবের 90 বছর পূর্তি। এই উপলক্ষে ক্লাবের সদস্য, সাবেক ও বর্তমান দেশি ও বিদেশি খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মিলন মেলার আয়োজন করবে নতুন কমিটি। ঐতিহাসিক এই আয়োজনে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সাভারে মোহামেডানকে দেয়া 25 একর জমি পাকাপাকিভাবে বুঝে নেওয়ার পর সেখানে তৈরি করা হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। ইউরোপিয়ান ক্লাবগুলোর আদলে সমর্থকদের জন্য গঠন করা হবে ফ্যান ক্লাব। মতিঝিলের ক্লাব চত্বরে থাকা জমি কাজে লাগিয়ে স্থায়ী আয়ের উৎস তৈরির পরিকল্পনাও হাতে নিয়েছে ক্লাবটি। ক্লাবের পূর্বে দেশি বিদেশি খেলোয়াড় অগণিত সদস্যদেরকে নিয়ে একটি মিলন মেলা করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সাভারে 25 একর জায়গার উপর আমাদের পরবর্তী উদ্যোগ, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাভারের জায়গার উপর আমাদের যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়নের জন্য সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মতিঝিল এই ক্লাবের এই জায়গা যিনি খুব 1 লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে সেবা ব্যবস্থা করেছেন তিনি হলেন তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস। আমরা তার কাছে কৃতজ্ঞ। নতুন মৌসুম সামনে রেখে ফুটবল, ক্রিকেট ও হকির জন্য শক্তিশালী দল গঠন করবে মোহামেডান। এছাড়াও কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল চায় না সাদা কালোরা। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেতে চিঠি দিয়েছে ক্লাবটি। ফুটবল মৌসুমে আমরা একটি শক্তিশালী দল গঠন করার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। ফুটবল সংশ্লিষ্ট সবাইকে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা একটা নিরপেক্ষ ভেন্যুর জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছি। সভাপতি সাহেব বিদেশে আছেন, আজকে আসবেন। আমরা আশা করি এই সিদ্ধান্তটি আমরা পেয়ে যাব। সুস্থ হয়ে দেশে ফিরলে মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন মির্জা আব্বাস। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইনজুরি মুক্ত হয়ে স্বরূপে ফিরলেন ইমরানুর রহমান। 10.58 সেকেন্ড সময় নিয়ে জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হয়েছেন এই স্প্রিন্টার। গেলবার প্রথম হলেও এবার কিছুটা উন্নত হয়েছে তার টাইমিং। এদিকে 1 সিজন পর আবারও দ্রুততম মানবী হওয়ার রেকর্ড ফিরে পেয়েছেন শিরিন আক্তার। তবে ভুল বোঝাবুঝির জন্য 4x100 মিটার রিলেতে মাঠেই নামতে পারেননি ইমরানুর।
হতাশ হয়ে ট্র্যাক ছেড়ে আসছেন ইমরানুর, যে 4x100 মিটারের জন্য তার কঠোর প্রস্তুতি। শেষ পর্যন্ত এই ইভেন্টেই দৌড়ানো হয়নি তার। রেফারির সিগন্যাল না শোনার দাবি করে ট্র্যাক ছেড়ে আসেন তার সতীর্থ। শেষ পর্যন্ত তা নিয়ে কিছুটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে 49তম জাতীয় অ্যাথলেটিক্সে। I'm waiting for my man. বাট আসে নাই। Then somebody said he didn't start. এর আগে অবশ্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তোলেন ইমরানুর রহমান। 100 মিটার স্প্রিন্টের প্রথম হয়ে তিনি ধরে রেখেছেন দ্রুততম মানব হওয়ার রেকর্ড। 10.58 সেকেন্ডে ফিনিশিং লাইন পার হন তিনি, যা সামান্য হলেও গত আসর থেকে বেটার। আবারও পুরনো ফিটনেস ফিরে পাওয়ায় আসন্ন কমনওয়েলথ এবং এশিয়ান গেমস নিয়ে তিনি আশাবাদী। আমি সব বালা চেষ্টা করব পারফরম্যান্স দিতাম। অল দ্য টাইম তো বালা পারফরম্যান্স দেওয়া যায় না। স্পোর্টস মে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। But alhamdulillah, this time the performance was good, and inshallah in the future I can do even better. Bala থেকে যদি আমি ট্রেনিং করতে পারি তো পারফরম্যান্স ভালো হইব। একটা কনসিস্টেন্সি ইন ট্রেনিং লাগে, আর ইনশাল্লাহ কমনওয়েলথ গেম, এশিয়ান গেমস, নেক্সট ইয়ার যে সাউথ এশিয়ান গেম থাকে আমি ভালো পারফরম্যান্স দিতে পারবো। এদিকে এক মৌসুম পর আবারও দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। গেল সামার অ্যাথলেটিক্সে সুমাইয়ার 12.19 সেকেন্ডের বিপরীতে শিরিনের টাইমিং ছিল 12.21 সেকেন্ড। এবার 12.10 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তিনি। একই সঙ্গে স্পর্শ করেছেন নাজমুন নাহার বিউটির 17 বার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। আমি 17 বার বাংলাদেশে প্রথম হয়েছি 100 মিটারে, এটাই আমার কাছে ভালো লাগার। এর পেছনে আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি স্যারের পরিবার, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ট্রেনিং করেছি, সেখানে স্যাররা ছিলেন, সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। বিকেএসপি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, সব মিলিয়ে সবার আসলে সাপোর্টে। এর আগে 49তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অ্যাথলিটদের ভালো করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ওল্ড ট্র্যাফোর্ডে ক্যাসেমিরোর বিদায়ী ম্যাচ জয়ে রাঙালো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে 3-2 গোলের জয় পেয়েছে রেড ডেভিলরা। চলতি মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে এটাই ছিল শেষ ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের। তার উপর প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট, যাদের বিপক্ষে গত 3 বছর ধরে জয় নেই রেড ডেভিলের। তবে ক্যাসেমিরোকে জয় উপহার দিতে এদিন শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলেন সতীর্থরা। 5 মিনিটে লুক শর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। 52 মিনিটে সমতা ফেরান মোরাতো। 2 মিনিট পর নটিংহ্যামের হৃদয় ভেঙে ব্যবধান বাড়ান ম্যাথিউস কুনিয়া। 75 মিনিটে অনন্য কীর্তিতে ভাগ বসান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ব্রায়ান এমবিউম্বোর গোলে সহায়তা করে চলতি মৌসুমে 20তম অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ মিডফিল্ডার। 77 মিনিটে মর্গান গিবসের গোলে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল নটিংহ্যাম ফরেস্ট, তবে পেরে ওঠেনি তারা। 81 মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডের পুরো গ্যালারি দাঁড়িয়ে ভালোবাসায় বিদায় জানান ক্যাসেমিরোকে। মাঠ ছেড়ে যাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। মেসি, রোনালদো কিংবা নেইমারদের উত্তরসূরি পাওয়া যাবে এবারের ফিফা বিশ্বকাপে। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দিতে প্রস্তুত এক ঝাঁক তরুণ তুর্কি। নামে ভারে পিছিয়ে থাকলেও পায়ের জাদুতে যারা মোড় ঘুরিয়ে দিতে পারে ম্যাচের ভাগ্যের। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হলেও যে 5 ফুটবলার মাতাতে পারেন এবারের আসর, তাদের নিয়েই এবারের প্রতিবেদন। 2026 বিশ্বকাপে ইতি ঘটতে যাচ্ছে মেসি রোনালদো অধ্যায়ের। একটা প্রজন্ম যখন বিদায় নিতে প্রস্তুত, তখন আরেকটা প্রজন্ম তৈরি ওই শূন্যস্থান পূরণে। কারা বসবেন ওই সিংহাসনে, কারাই বা নেতৃত্ব দিবেন পরবর্তী ফুটবলীয় যুগের? বিশ্বকাপে মিলবে উত্তর। নামে ভারী না হলেও যাদের পায়ের জাদু মোড় ঘোরাবে ম্যাচের যে কোনো পরিস্থিতির। তালিকায় প্রথম নামটা লামিন ইয়ামাল। 18 বছরের এই তরুণ এরই মধ্যে ক্লাব জার্সিতে পরিণত হয়েছেন গ্লোবাল আইকনে। তবে ইয়ামালের জন্য এবার পরীক্ষাটা জাতীয় দলের জার্সিতে। বিশ্বকাপে স্প্যানিয়ার্ডদের যাত্রাটা কতদূর যাবে তা অনেকটাই ঠিক করবেন এই বার্সা উইঙ্গার। সবশেষ মৌসুমে ইউরোপিয়ান টপ 5 লিগে ইয়ামালের চেয়ে বেশি ড্রিবল নেই অন্য কারো। উইঙ্গার হিসেবে বিবেচনায় রাখতে হবে স্তেভাও উইলিয়ানকেও। বয়সে ইয়ামালের সমান, পারফরমেন্সেও কম যান না। ব্রাজিলের ওই ট্রফি খরা কাটাতে হতে পারেন ট্রাম্প কার্ড। পালমেইরাসের এই ওয়ান্ডার কিড এরই মধ্যে জাত চিনিয়েছেন চেলসির হয়ে, যদিও রাইট উইংয়ে জায়গা পেতে তার লড়াইটা রাফিনিয়ার সাথে।
তালিকায় রাখতে হবে আর্দা গুলারকেও। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার নিজের জাত চিনিয়েছেন ক্লাব ফুটবলে, তবে এবার অপেক্ষা বিশ্বকাপ মঞ্চ মাতানোর। দীর্ঘ 2 যুগ পর মর্যাদার এই আসরে নামবে তুর্কি। কতদূর যাবে তার নির্ধারণে বড় ভূমিকা রাখতে হবে এই ফুটবলারের। এরই মধ্যে তুর্কির ইতিহাসে অন্যতম সেরার মুকুট গুলারের মাথায়। তুর্কির মতো লম্বা সময়ের অপেক্ষা শেষ হয়েছে নরওয়ের, আর তা করতে অন্যতম ভূমিকা রেখেছেন আর্লিং হল্যান্ড। বাছাই পর্বে 16 গোল করেছেন ম্যান সিটির এই গোল মেশিন। বিশ্বকাপেও আলো কাটতে পারেন আলাদাভাবে। যদিও বিশ্বকাপ গ্রুপটা সহজ নয়, 28 বছর পর এই টুর্নামেন্টে সুযোগ পাওয়া নরওয়ের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগালের মতো শক্তিশালী দল। নিজের প্রথম বিশ্বকাপেই আলো কাটতে পারেন রায়ান চেরকি। ফ্রান্সের তারকাখচিত স্কোয়াডে এই মিডফিল্ডারকে নিয়ে আলোচনা হবার কথা নয় খুব একটা, তবে উইঙ্গার হিসেবেও খেলতে পারা চেরকি ম্যাচের মোড় ঘোরানোর সামর্থ্য রাখেন একাই। এবারের প্রিমিয়ার লিগে 11 অ্যাসিস্টের পাশাপাশি আছে 4টি গোলও। সাব্বির মিথুন, সময় সংবাদ। সাবেক রিয়াল মাদ্রিদ বস শাবি আলোনসোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি। 4 বছরের জন্য আপাতত স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব সামলাবেন তিনি। 44 বছর বয়সী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার গত জানুয়ারিতে মৌসুমের মাঝপথেই বাজে পারফরমেন্সের কারণে রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে বরখাস্ত হন। চেলসিও অপেক্ষায় ছিল হেভিওয়েট কোচের, যা এবার পূরণ করতে চলেছেন আলোনসো। এই মৌসুমে বাজে সময় কাটিয়েছে ব্লুজ। সবশেষ FA কাপে ম্যান সিটির কাছে হেরে শিরোপা শূন্য থাকতে হয়েছে তাদের। এবার আলোনসোর হাত ধরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে ইংলিশ ক্লাবটি। লা লিগায় নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামতে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ রিয়াল বেটিস। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে এটি শেষ ম্যাচ হতে যাচ্ছে ক্লাবটির স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির। নিজেদের মাঠে পোলিশ তারকাকে রাজস্বিকভাবে বিদায় দিতে প্রস্তুত বার্সা। 2022-23 মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেন লেভানডস্কি। এরপর ব্লগরানাদের হয়ে খেলেছেন 4 মৌসুম। বার্সার হয়ে জিতেছেন 7টি মেজর শিরোপা, 3 লিগ শিরোপার সঙ্গে যেখানে রয়েছে একটি কোপা দেল রেও। চলতি মৌসুমেও বার্সেলোনার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ফুটবলার। চলতি মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল বার্সার। চুক্তি নবায়ন না হওয়ায় এখন ফ্রি এজেন্ট হয়ে নতুন ক্লাবের খোঁজে থাকবেন পোলিশ এই স্ট্রাইকার। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট, আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। লাইফবয়ের প্যাক না কিনলে কিসের ফ্যান? ফুটবল উন্মাদনায় এগিয়ে থাকতে এখনই কিনে ফেলো লাইফবয় লিমিটেড এডিশন প্যাক। আবারও স্বাগত খেলার সময়ে। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত PMGO 2026 ওয়াচ পার্টি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 1000-এরও বেশি ভক্ত একত্রিত হন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় স্পোর্টসের এই আসর উপভোগ করতে। বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় PMGO সাউথ এশিয়া ফাইনাল 2026-এর ম্যাচগুলো। শুরু থেকেই দর্শকদের মাঝে ছিল তুমুল উচ্ছ্বাস। প্রতিটি ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলোর জন্য গ্যালারি জুড়ে শোনা যায় সমর্থনের গর্জন। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে 4টি দল। দক্ষিণ এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের প্রমাণের লড়াইয়ে নেমেছে এই 4 প্রতিনিধি। শুধু ম্যাচ দেখা নয়, পুরো আয়োজন জুড়ে ছিল ভিন্নধর্মী উৎসবের আমেজ। দর্শকরা অংশ নেন নানা কমিউনিটি অ্যাক্টিভিটি, ফটো সেশন এবং গেমিং আড্ডায়। এই ছিল খেলার সময়ে। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।